ওই যে ওই যে ওই যে ওই দেখা গেছে দেখা গেছে, ওই ওই উত্তরে উত্তরের দিকে উত্তরের দিকে, ওই ওই ঝোপের আড়ালে ওই বড় ঝোপের আড়ালে, মারেন মারেন। সময়টা 1906 সাল, মার্চ মাস। অবিভক্ত বাংলার কুষ্টিয়ায় কয়া নামের এক জঙ্গল লাগোয়া গ্রাম। বেশ কিছুদিন থেকে বাঘের উৎপাত শুরু হয়েছে। দূরের ঘন জঙ্গল থেকে বাঘ হানা দিতে শুরু করেছে জঙ্গলের ধারে, যেখানে কাঠুরেরা কাঠ কাটতে যায়। ক্রমশ সেখান থেকে বেরিয়ে চাষের জমি ও মাঝে মাঝে লোকালয়ে হানা দিতে শুরু করেছে। কয়েকজন কাঠুরে বা চাষিকে জখম করেছে এবং 2-3 জনকে বাঘে নিয়েও গেছে। তাদের রক্তমাখা ছেঁড়া জামা কাপড় ছাড়া আর কিচ্ছু পাওয়া যায়নি। তাই ওই মানুষ খেকো বাঘকে শেষ না করলে মানুষের ঘর থেকে বেরোনো অসম্ভব হয়ে পড়ছে। গ্রামের কিছু সাহসী লোকজনের সাথে বছর 27-এর এক বলিষ্ঠ দেহের যুবকও উপস্থিত সেখানে। কোমরে গোঁজা 8 ইঞ্চির একটি গোর্খা কুকরি। টিন, ঢাক, ঢোল, ক্যানেস্ট্রা পিটিয়ে যখন বাঘকে জঙ্গলের ধারে নিয়ে আসা হয়, তখন গ্রামেরই এক জমিদার গোছের লোক বাঘকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে বসে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। বাঘ তো জখম হয়ই না, উল্টে বাঘের মেজাজ যায় বিগড়ে। সে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, 2-1 জনকে জখমও করে। সকলে ভয়ে দৌড় দিলে বাঘের সামনে পড়ে যায় এক বয়স্ক লোক। বাঘ লাফ দেবে এমন সময় বছর 27-এর বলিষ্ঠ ওই যুবক দৌড়ে এসে বাঘের সামনে দাঁড়ায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই বাঘ লাফ দেয় যুবকের উপর। একটা থাবাতে পায়ের মাংস খুবলে সাংঘাতিক জখম করে তাকে। কিন্তু আহত যুবক আর এক মুহূর্ত সুযোগ না দিয়ে কোমর থেকে কুকরি বের করে চালিয়ে দেয় বাঘের ঘাড়ে। আহত বাঘ থাবা বসায় তার কাঁধে, কিন্তু যুবকও বিদ্যুৎ গতিতে বাঘের ঘাড়ে, গলায়, মাথায় এলোপাথারি কুকরি চালাতে থাকে। ভয়ঙ্কর বাঘ পড়ে যায় মাটিতে। শেষবারের মতো মোক্ষম আঘাতে বাঘের ভবলীলা সাঙ্গ করে আহত যুবক পড়ে যায় মাটিতে। সকলে ধরাধরি করে যখন তাকে হাসপাতালে নিয়ে যায়, ততক্ষণে তার অনেকটা রক্ত ঝরে গেছে, কিন্তু মনোবল তখনও অটুট। কলকাতার একজন প্রসিদ্ধ সার্জন তার চিকিৎসার সময় দেখেন ওই যুবকের সারা শরীরে বাঘের নখের চেরা দাগ। তিনি চিকিৎসা করবেন কি, ওই বীরের বীরত্ব দেখে হতবাক হয়ে যান। কয়েকদিন পর সুরেশ প্রসাদ সর্বাধিকারী নামের ওই সার্জন একটি নামী ইংরেজি পত্রিকায় ওই বীর যুবকের সাহসের কথা লেখেন। বেঙ্গল গভর্নমেন্ট শুধু একটা কুকরি হাতে বাঘ শিকারকারী ওই যুবককে পুরস্কৃত করে এবং উপাধি দেয় বাঘা। তখন থেকে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম হল বাঘা যতীন। বীর বিপ্লবী বাঘা যতীনের বীরত্বের কাহিনী বলার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের প্রতিটা নতুন ভিডিওর আপডেট পৌঁছে যাবে আপনাদের কাছে। 1879 সালের 7 ডিসেম্বর অবিভক্ত বাংলার কুষ্টিয়াতে জন্ম হয় বীর বাঘা যতীনের। ছেলেবেলায় একবার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় কুকুরের তাড়া খেয়ে তিনি বাড়ি ফিরে আসেন এবং মায়ের কাছে ঘটনাটা বলেন। মা তার হাতে একটা জ্বলন্ত কাঠ দিয়ে বলেন, যতক্ষণ ভয় পাবি ততক্ষণ সবাই তোকে ভয় দেখাবে। যখন রুখে দাঁড়াতে শিখবি, দেখবি সবাই তোকে ভয় পাচ্ছে। ছোট্ট যতীন ভয়ে ভয়ে জ্বলন্ত কাঠ নিয়ে বাইরে গেল। যখন সেই কুকুর আবার তাকে দেখে ঘেউ করেছে, অমনি সে জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারে কুকুরের দিকে। কুকুরটাকে ভয় পেয়ে পালিয়ে যেতে দেখে বাচ্চা যতীন ছুটতে গিয়ে মায়ের কাছে সেই কথা গর্বের সাথে বলে। তখন মা তাকে বলেন, বল প্রয়োগ করবে বাবা।
তবে অন্যায়ের বিরুদ্ধে, কোনো অসহায় নিরীহের বিরুদ্ধে নয়, তাদের রক্ষার্থে। মনে থাকবে তো? প্রাথমিক পড়াশোনা শেষ করে কলকাতার সেন্ট্রাল কলেজে পড়ার সময় তিনি স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে আসেন। গীতার দর্শন ও ধর্মকে জীবনের মূল মন্ত্র করে নেন। সঙ্গে চলতে থাকে শরীর চর্চা। ছোটবেলা থেকেই ঘোড়াচড়া, কুস্তি ও বিভিন্ন খেলাতে রীতিমতো ডাকাবুকো যতীনের চেহারা ছিল দেখবার মতো। 1900 সালে ইন্দুবালা দেবীর সাথে তার বিবাহ সম্পন্ন হয়। 4 সন্তান আসে তার জীবনে। এর পরে তিনি বেঙ্গল গভর্নমেন্টের অর্থ সচিব হেনরি হুইলারের স্টেনোগ্রাফার হিসেবে যোগ দেন। 1903 সালে যতীন্দ্রনাথ অরবিন্দ ঘোষের সাথে পরিচিত হন এবং যুগান্তর নামে একটি বিপ্লবী দলে যোগ দেন। মুষ্টিযুদ্ধ ও বন্দুক চালানো শেখেন সেখানে। বীর এই বিপ্লবী যখনই কোনো অসহায়ের উপর অত্যাচার দেখতেন তখনই ঝাঁপিয়ে পড়তেন। এজন্য তিনি বেশ কয়েকবার ব্রিটিশ পুলিশ অফিসারদেরও পেটান। ব্রিটিশ কর্মচারী হয়েও তিনি গোপনে বিপ্লবী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। ক্রমে তার গোপন বিপ্লবী কাজকর্ম ব্রিটিশদের কাছে আতঙ্কের হয়ে উঠলে যতীন্দ্রনাথকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জেল থেকে নিয়ে গিয়ে গৃহবন্দী করা হয়। কিন্তু তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে কলকাতা থেকে পালিয়ে যান ঝিনাইদহে। সেখানে জেলায় জেলায় ঘুরে তিনি গুপ্ত সমিতির শাখাগুলিকে পুনরায় জাগাতে শুরু করেন। জার্মান থেকে অস্ত্র আমদানির চুক্তি হয় বিপ্লবীদের এবং প্ল্যান হয় সিপাহী বিদ্রোহের মতো আর একটি বড় অভ্যুত্থানের। ব্রিটিশের বিদেশি শত্রুদের সাথে যোগাযোগ করা হয়। আন্তর্জাতিক এই সহযোগিতার ব্যবস্থার মূল দায়িত্ব নেন যতীন্দ্রনাথ নিজে। কলকাতার রডা নামক অস্ত্র কোম্পানিতে লুট করে তাদের হাতে তুলে দেওয়া হয় অত্যাধুনিক মাউজার পিস্তল। ঠিক করা হয় কলকাতার ফোর্ট উইলিয়াম দখল করে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এর জন্য প্রয়োজন প্রচুর অর্থ। সে কারণেই তার নেতৃত্বে সরকারি কোষাগারে 2টো বড় ডাকাতি করা হয়। এর মধ্যেই যতীন্দ্রনাথের নির্দেশে এক ব্রিটিশ গুপ্তচর ও ব্রিটিশ পুলিশের এক ভারতীয় অফিসারকে হত্যা করা হয় এবং তাদের নামে ওয়ারেন্ট জারি হলে তারা কলকাতা ছেড়ে ওড়িশার বালেশ্বরে গিয়ে আশ্রয় নেন। এদিকে কলকাতাতে তাদের প্রতিটা ঠিকানাতে পুলিশের হামলা হয় এবং খবর আসে যে কোনো মুহূর্তে তাদের উপরও পুলিশের হামলা হতে পারে। খবর পেয়ে যতীন্দ্রনাথ দৃঢ় কণ্ঠে বলেন, অনেক হয়েছে, আর পালানো নয়। যুদ্ধ করে আমরা মরব আর তাতেই দেশ জাগবে। 9 সেপ্টেম্বর ভোরবেলা বালেশ্বরের বুড়িবালাম নদীর তীরে উপস্থিত হন তারা। সেখানে তাদের সাথে মুখোমুখি হয় ব্রিটিশ অফিসার চার্লস টেগার্ড, কমান্ডার রাদারফোর্ড, জেলা ম্যাজিস্ট্রেট কিলভি ও তাদের অসংখ্য সশস্ত্র পুলিশ বাহিনীর সাথে। চারিদিক থেকে তাদের ঘিরে ফেলা হয়। মাত্র 5 জন বিপ্লবী, অপরদিকে প্রায় 1000-এর কাছাকাছি সশস্ত্র ব্রিটিশ পুলিশ। শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। তাদের গুলিতে কয়েকজন ব্রিটিশ পুলিশ ধরাশায়ী হয়ে যায়। বিপ্লবী চিত্তপ্রিয় উঠে দাঁড়িয়ে এক ব্রিটিশ অফিসারের মাথায় নিশানা করেন, কিন্তু ট্রিগারে চাপ দেওয়ার আগেই ব্রিটিশ গুলি তার চোয়াল ভেদ করে গলাতে এসে লাগে। যতীন্দ্রনাথ চিত্তপ্রিয়র মাথা কোলে নিয়ে গুলি চালাতে থাকেন। 5 জন বিপ্লবী মাতৃভূমিকে স্বাধীন করার লক্ষ্যে লড়াই করে চলেছেন প্রায় 1000 সশস্ত্র ব্রিটিশ সেনার সাথে। হঠাৎই একটা গুলি এসে লাগে যতীন্দ্রনাথের পেটে।
ভয়ঙ্কর যন্ত্রণাকে তোয়াক্কা না করেই তিনি লড়াই চালিয়ে যেতে থাকেন। আহত চিত্তপ্রিয় মৃত্যুকালে যতীন্দ্রনাথের কাছে একটু জল চান। আবার একটা গুলি এসে লাগে যতীন্দ্রনাথের হাতে। কিছুক্ষণের মধ্যেই তার কোলে মৃত্যুর মুখে ঢলে পড়েন তৃষ্ণার্ত জ্যোতিপ্রিয়। এর মধ্যেই সতীশচন্দ্রের কাঁধে লাগে ব্রিটিশ গুলি। পেটে গুলি লেগে যতীন্দ্রনাথের শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে। যন্ত্রণা সহ্য করতে পারলেও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে অন্ধকার লাগছিল তার চোখ। তিনি ভাবেন লড়াইয়ে চিত্তপ্রিয় শহীদ হয়েছে, কিছুক্ষণের মধ্যে আমিও মারা যাব। জ্যোতিষ আহত, মনোরঞ্জন আর ধীরেন্দ্রনাথ এখনো লড়ছে। কিন্তু অসংখ্য সশস্ত্র ব্রিটিশ পুলিশের সাথে তারা মাত্র 2 জন বেশিক্ষণ লড়তে পারবে না। যদি এরা 3 জন বেঁচে থাকে তো আবার দল তৈরি করবে, নতুন করে আন্দোলন করে লড়াই শুরু করতে পারবে। কয়েক মুহূর্ত ভেবে নিয়ে যতীন্দ্রনাথ সাদা চাদর উড়িয়ে আত্মসমর্পণ করতে বলেন তার সঙ্গীদের। আত্মসমর্পণ না দাদা, মরতে এসেছি মরব, কিন্তু আত্মসমর্পণ করব না। মৃতপ্রায় যতীন্দ্রনাথ তখন হুকুম দেন চাদর ওড়ানোর। পুলিশ এসে তাদের ঘিরে ফেললে বাঘা যতীন একটু জল খেতে চান। সাদা চাদরটি ভিজিয়ে আহত যতীন্দ্রনাথের মুখে কয়েক ফোঁটা জল দেন তার এক সঙ্গী। হাসপাতালে নিয়ে যাওয়া হয় যতীন্দ্রনাথকে। সূর্যাস্তের সাথে সাথে ওড়িশার বুড়িবালাব নদীর তীরে শেষ হয় এক স্বাধীনতার যুদ্ধ। হাসপাতালে যতীন্দ্রনাথের চিকিৎসা শুরু হয় কঠিন প্রহরার মধ্যে। বিপ্লবী এই নেতাকে বাঁচাতেই হবে, অন্তত তার বাকি সাথীদের নাম ঠিকানা জানা পর্যন্ত। বুলেটে ছিন্ন ভিন্ন পেটে কোনো রকমে সেলাই করা হয়। রাত গভীর হলে পুলিশ কমিশনার টেগার্ড 4 জন পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে ঢোকে হাসপাতালে যতীন্দ্রনাথের ঘরে। আহত অসুস্থ বিপ্লবীর উপর শুরু হয় ইন্টারোগেশন। হয়তো বেশিক্ষণ বাঁচবে না এই যুবক। তার মৃত্যুর আগে যতটা সম্ভব খবর বের করা জরুরি। কিন্তু দেশভক্ত যতীন্দ্রনাথের মুখ থেকে একটা কথাও তারা বের করতে পারেনি। ব্রিটিশ পুলিশের ধৈর্যচ্যুতি ঘটলে হাসপাতালের ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ডাক্তার এসে দেখেন বীর বাঘা যতীনের পেটের সেলাই ছেঁড়া। ডাক্তার পুনরায় চিকিৎসা শুরু করলেও তার মুখ দিয়ে ঝলকে ঝলকে বেরিয়ে আসতে থাকে রক্ত। হাসতে হাসতে তিনি বলেন, আমার শরীরে এখনো এত রক্ত বাকি ছিল ডাক্তার। আমার সৌভাগ্য প্রতিটা বিন্দু উৎসর্গ করে যেতে পারলাম দেশ মাতৃকার চরণে। 1915 সালের 10ই সেপ্টেম্বর সকালে ভারতের স্বাধীনতা আন্দোলনের সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র বাঘা যতীন ডুবে গেলেন চির অন্ধকারে। ইতিহাসের বইয়ে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি 1915 খ্রিস্টাব্দে বুড়িবালামের যুদ্ধে বাঘা যতীন শহীদ হয়েছেন। এর বেশি আর কিছু না। ভারতবর্ষের
তথা বাংলার এমন একজন বীরের কাহিনী কতজন বাঙালি মনে রেখেছে বলতে পারেন? কেন ইতিহাস বইয়ে শুধু এক লাইনে তার এই কাহিনী বলে বন্ধ করে দেওয়া হয়েছে? পাঠ্য বইয়ে গান্ধীজির আম খাওয়ার গল্পও আমরা পড়েছি, কিন্তু বীর বিপ্লবীদের এত বড় আত্মত্যাগ, বলিদান কেন দু এক কথায় শেষ করে দেওয়া হয়েছে বলবেন? কেন আমাদেরকে আমাদের পূর্বপুরুষের ইতিহাস বাদ দিয়ে, আমাদের বীর ভারতবাসীর বীরত্বের ইতিহাস বাদ দিয়ে বিদেশি ইতিহাস এত বেশি বেশি পড়ানো হয়? কেন? খুব সোজা। নিজেদের বীরত্বের ইতিহাস আমাদের মস্তিষ্কে, রক্তে, মজ্জাতে মিশে গেলে আমাদের, বিশেষ করে বাঙালিদের বাঁকা মেরুদণ্ড সোজা হয়ে যাবে বলে। ভারতবাসী প্রশ্ন করতে শুরু করবে, আঙুল তুলতে শুরু করবে স্বাধীনতা আন্দোলনে বড় বড় নেতাদের, বড় বড় দলের ভূমিকা নিয়ে। তাই এদেরকে এদের সংস্কৃতি, বীরত্ব, ইতিহাস থেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। মনে পড়ে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবির সেই সংলাপ, এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। কি ঠিক কি না?